হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমত, আপনাদের দোয়া, ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা। তার নাম হচ্ছে ফয়সাল। ফয়সালের মুখ থেকে আমি যেভাবে শুনেছি ঠিক সেভাবে করে বলার চেষ্টা করতেছি। ফয়সাল একজন সৌদি প্রবাসী। সে সৌদি আরবে একটা বাকালার কাজ করত। বাকালা হলো সৌদি আরবিয়ান ভাষায় বাকালা বলা হয়, আর বাংলা ভাষায় বলা হয় দোকান বা শপিং মল। সে সেইখানে কাজ করত। তো সে সেখানে কাজ করায় মালিকের কাছে এতটাই বিশ্বস্ত হয়ে গেছে যে রাত্রবেলায় সে সম্পূর্ণ একা থাকতো দোকানের ভিতরে। সে পুরো দোকানটা একাই দেখাশোনা করত। এরকম করে বেশ কিছুদিন চলে যাওয়ার পরে তার সাথে একটা লোকের সাথে খুব ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়, একটা মধুর সম্পর্ক সৃষ্টি হয়। সেই লোকটা হচ্ছে পাকিস্তানি। তার নাম হচ্ছে আবু জাফরুল্লাহ। তো আবু জাফরুল্লাহর সাথে ফয়সাল ভাইয়ের খুব ভাব জমে গেছে। এরকম বহুদিন কেটে গেল, তাদের সম্পর্কটা অনেক গভীর হয়ে গেল। একদিন আবু জাফরুল্লাহ একটা ব্যাগ রেখে গেল। আবু জাফরুল্লাহ হচ্ছে একটা হসপিটালে চাকরি করে। সেও হসপিটালে চাকরি করে, আর হচ্ছে ওর ডিউটি হচ্ছে একটু লং টাইম, মানে সন্ধ্যা 7টায় যায় আর পরের দিন সকাল 10টার পরে বের হয়। তো লং টাইম ডিউটি হওয়ার কারণে আবু জাফরুল্লাহ কোনো কিছুই বাসায় তৈরি করতো না। সে সবসময় বাকালা থেকে কিনে তারপর খেত। বাকালা হচ্ছে মানে দোকান থেকে কিনে খেত। তো তার প্রয়োজনীয় পানি, তারপর হচ্ছে কেক, বিস্কিট, যা লাগে অল এভরিথিং ওই দোকান থেকেই কিনতো। এই ক্ষেত্রে ফয়সাল ভাইয়ের সাথে আর আবু জাফরুল্লাহর সাথে খুব ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হলো। একদিন আবু জাফরুল্লাহ তার রাতের খাবার নিয়ে যাওয়ার সময় তার হাতের ব্যাগটা রেখে ক্যাশ কাউন্টারের সামনে তারপর সে মানুষগুলো চলে গেছে। আবু জাফরুল্লাহ সবটা দোকান বন্ধ করার আগে সে ফলো করলো তার ওইখানে একটা ব্যাগ পড়ে আছে। সে ব্যাগটা দেখে যদিও তার কিছুটা চেনা চেনা মনে হলো যে এটা নিয়ে তো আবু জাফরুল্লাহ প্রতিদিন আসে, তারপরও কৌতূহলবশতে আইডেন্টিফাই করার জন্য সে ব্যাগটাকে খুলে একটু চেক দেয় যে অবৈধ কোনো জিনিস রেখে গেল কিনা, বা আমাকে ফাঁসানোর জন্য কেউ কোনো প্ল্যান করে রেখে গেল কিনা, বা এই ব্যাগের মালিককে আইডেন্টিফাই করার জন্য সে ব্যাগটাকে হচ্ছে খুলে দেখতেছে ব্যাগের ভিতরে তেমন কিছুই নাই। ডিউটির ড্রেস আর হচ্ছে ক্রোশ চিহ্ন, তাসবির মতো একটা জিনিস। তাসবি না, আসলে তাসবির মতো দেখতে, তাসবি না, হিন্দুরা যে গলায় পৈতা পরে না ওই রকমই, কিন্তু ওইটা ওই রকমেরও না, একটু আলাদা। তাসবিও না, তারপর হচ্ছে পৈতাও না, তার মাঝখানের মেডেল বরাবরের একটা জিনিসের মতো দেখতে। তার ভিতরে হচ্ছে একটা ক্রস আছে। ক্রসটা দেখে সে আর বুঝতে বাকি রইল না যে এটা হচ্ছে হয়তোবা কোনো খ্রিস্টান ধর্মের, ও হয়তোবা ওর ধর্মের চর্চা করে এটা দিয়ে। এটা ভেবে সে আবার সবকিছু রেখে দিল স্বাভাবিকভাবে। তারপরের দিন আবু জাফরুল্লাহ তার দোকানে আসলো। আসার পরে কিছু প্রোডাক্ট কিনলো। তখন সে কালো ব্যাগটা দেখি বলল যে এটা তো আমার ব্যাগ, এই ব্যাগটা মনের ভুলে ফেলে রেখে গেছি, এই ব্যাগটার জন্য কালকে আমি ডিউটিতেও যেতে পারলাম। তখন ফয়সাল ভাই জিজ্ঞাসা করলো আবু জাফরুল্লাহকে যে কি হয়েছে। তখন আবু জাফরুল্লাহ বলতেছে এই ব্যাগটা যদি না থাকে আমার সাথে তাহলে আমি ডিউটিতে যেতে পারি না। তখন বললো এই ব্যাগের ভিতরে কি এমন রয়েছে আর কি জিনিসের জন্য তুমি ডিউটিতেই যেতে পারো না। তখন আবু জাফরুল্লাহ ব্যাগটা খুললো। ব্যাগটা খুলে দেখালো শুধু সেই ক্রস চিহ্ন না, আরো কিছু জিনিস যেগুলো হচ্ছে একটু আত্মাধিক টাইপের, যেমন লাল সুতো, তারপর হচ্ছে পুটুলি বাঁধা, তারপর হচ্ছে তসবি কিছু এইসব। তারপর মানে ওর হচ্ছে এক প্রকারের ব্ল্যাক ম্যাজিকের মতো অনেকগুলো সামগ্রী নিয়ে চলাফেরা করে। এটা দেখে ফয়সাল ভাই তাকে জিজ্ঞাসা করলো যে আবু জাফরুল্লাহ তুমি এত কিছু নিয়ে চলাফেরা করো, তুমি কি কোনো ব্ল্যাক ম্যাজিক করো? তখন আবু জাফরুল্লাহ হাসতে হাসতে বললো ভাই ব্ল্যাক ম্যাজিক না, এগুলো হচ্ছে নিজের সেফটির জন্য। তখন ফয়সাল ভাই একটু কৌতূহল বশত জিজ্ঞাসা করলো ভাই সেফটির জন্য মানে? তখন আবু জাফরুল্লাহ তার কাছে বিষয়টা শেয়ার করতে চায়নি।
তো তাদের সাথে এত ভালো একটা সম্পর্ক, এত মধুর একটা সম্পর্ক হওয়ার কারণে অনেক জোরাজুরি করার পরে আবু জাফরুল্লাহ মুখ খুলতে বাধ্য হলো। তখন আবু জাফরুল্লাহ বলল যে আমাদের এই প্রতিষ্ঠানটা এখনও রানিং আছে, তবে এই ঘটনা আপনার সাথে শেয়ার করি, আপনি কারোর সাথে শেয়ার করেন না। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কি হয়েছে তুমি আমাকে খুলে বল। তখন বলল যে ভাই আমি আমি জাফরুল্লাহর মতো করে বলার চেষ্টা করতেছি। জাফরুল্লাহ বলল ভাই আমি হচ্ছে 6-7 মাস হচ্ছে এই প্রবাসে আসছি, আসার পরে আমি কোনো কাজ পাচ্ছি না। কোনো কাজ না পাওয়ায় আমি সারাদিন ঘুরে ঘুরে কাজ খুঁজতাম। তারপরে হঠাৎই শুনলাম যে এখানে একটা হসপিটালে লোক লাগবে ক্লিনার হিসাবে। হসপিটালটা ছিল এমনই যে এটা হচ্ছে কোমা বা মানে হাফ ডেড হসপিটাল। হসপিটালটার নামই হচ্ছে হাফ ডেড, মানে অর্ধেক মৃত্যু মানুষগুলোই কি ওখানে রাখা হয়। শুধু তাই না, ওখানে মানুষগুলোকে রাখার পরে সেই মানুষগুলো যখন মারা যায় সেখান থেকে পোস্টমর্টম করে তারপর তার ফ্যামিলিদের কাছে রিলিজ করে। এজন্য ওই হসপিটালকে সবাই মূলত হাফ ডেড হসপিটাল হিসেবেই চিনে, যে ওখানে অর্ধমৃত্যু মানুষদেরই রাখা হয়, ট্রিটমেন্ট করা হয়, চিকিৎসা করা হয়। আর সেই জন্যই ও ভাবলো এখানে হয়তোবা মানুষ জব করতে চায় না, এই জন্যই। সে যাই হোক, আমি তো ভাই মেলা দিন ধরে বসে আছি, আমি এত চিন্তা ভাবনা না করে আমি জবে জন্য অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমার জবটা হলো। আমি প্রথম দিন ভালোই জব করে আসলাম। আমার প্রথম 7 দিন ছিল ডে, পরে 7 দিন হচ্ছে নাইট। ডে 7 দিন আমার ভালোই কেটে গেল। আপত্তি বাসে নাইটে যখন আমি ডিউটি করতে যাই ঠিক তখন একদিন আমি নাইট ডিউটি করার জন্য বের হয়ে আসছি। 7 দিন ডিউটি শেষ, ডে ডিউটি, এখন নাইট ডিউটি, সেজন্য প্রসেসিং নিয়ে আসছি। এসে ডিউটিতে কেবল ঢুকেছি। ঢোকার পরে আমার যারা কলিগ রয়েছে তারা আমাকে বলতেছে যে সবাই চোখে চোখে থাকবা, একজন তুমি কারো চোখের আড়াল হবা না, তুমি সবসময় আমাদের চোখের সামনে সামনে থাকবে। তখন আমি একটু বিরক্তই হলাম যে এখানে হয়তোবা নতুন আসছি, সেজন্য সবাই আমার সাথে এমন করতেছে। আর ঠিক আছে, আমার কাজটা আমি করলেই তো হলো, আমার চোখে চোখে থাকতে হবে কেন? আমার হচ্ছে কাজের উপর পারফরমেন্স দেখানো, আমার সেটা দেখাতে পারলেই হলো। আমি আর এইটা চিন্তা করে আর আকপাশ কোনো ভাবনা চিন্তাই করলাম না। আমি আমার মতো করে আপন মনে কাজ করতেছিলাম। তো আমি একটা রুমের ভিতরে ঢুকলাম। ওই রুমের ভিতরে একটা রুগী ছিল যে হচ্ছে প্যারালাইজড হয়ে কোমায় চলে গেছে। এক পর্যায়ে সে আর অল্প কিছুদিনের অতিথি আমাদের মাঝে। এই লোকটার আমি সেবা যত্ন করতেছিলাম, দেন হচ্ছে ওইটা ক্লিন করতেছিলাম। উনি ওয়াশরুম করেছে, জায়গাটা নোংরা করে রেখেছে, সেটা আমি ক্লিন করতেছিলাম আমার মতো করে। আমি আপন মনে ক্লিন করতেছিলাম। ক্লিন করতে করতে একটা পর্যায়ে মনে হলো যে কেউ একজন আমার পিছন থেকে ঢুকেছে। তো আমি ভাবলাম হয়তো আমার কোনো এক কলিগ এসে আমার পিছনে ঢুকেছে, ও দেখতেছে আমি কাজ করতেছি না, কি হয়তো আমাকে চেক দিচ্ছে। সে যাই করে করুক, আমার কাজ হচ্ছে আমার আপন মনে আমি আমার কাজটা প্রপারলি করলেই হলো। আমার কথা হচ্ছে আমার কাজের পারফরমেন্স ভালো হলে তাহলেই হলে, তারপরে কে দেখলো না দেখলো তাতে কিছু আমার যায় আসে না। এটা ভেবে আমি আপন মনে কাজ করতেছিলাম। কাজ করার পরে আমি যখন বের হব তখন ভাবলাম যে হয়তোবা যে ঢুকেছে সে আমার কলিগ আছে এখানে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমি যখন বের হতে যাব তখন দেখতেছি যে সে আমার কলিগ নেই এখানে। আর আমি যেখান থেকে বের হব, যেইখান থেকে দরজাটা, আমার ঠিক উল্টো পাশে দরজা। আমি এদিকে ঘুরলে আমার পিছন সাইডে, আবার ওইদিকে ঘুরলে আমার পিছন সাইডে, মানে হচ্ছে আমি দরজার সামনেই দাঁড়িয়ে আছি। এমন একটা পরিস্থিতি যে আমার পিছন সাইডেই শুধু দরজা, আমার সামনে কোনো দরজা নেই। আমি এত চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই দরজা খুঁজে পাচ্ছি না। শুধু আমার পিছন থেকে একটা আলো ছায়া আসতেছে আর মনে হচ্ছে আমার পিছনে দরজাটা রয়েছে, কিন্তু আমি কিছুতেই পিছনে ঘুরে দরজা খুঁজে পাচ্ছি না। হাত দিয়ে অনেক ট্রাই করতেছি, তাও খুঁজে পাচ্ছি না। তার কিছুক্ষণ পরে আমার এক কলিগ এসে দরজা খুললো। দরজা খুলে একটা আলোর ছায়া ভিতরে এসে পড়লো। ভিতরে আসার পরে আমার কলিগ আমাকে বলতেছে যে কি করতেছো তুমি, ওঠো। তারপরে আমি দেখলাম যে আমি মেজের ভিতরে বসে আছি। বসে বসে দোলনায় বাচ্চারা যেভাবে দোল খায় আমি ঠিক ওইভাবে দোল খাচ্ছি।
মানে হচ্ছে জিকির করলে মানুষ যেরকম একটু দোল খায় না, মাথাটা নত করে আবার দূরে আবার ঘরে, এরকম মানে হচ্ছে দোল খাওয়ার মতো পরিস্থিতি। এরকম আমি দোল খাচ্ছি, তখন আমার কলিগ আমাকে ডেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমাকে বলল, তোমাকে না বলছি যে আমাদের চোখের সামনে সামনে থাকবা, আর তুমি কি ঠিক আছো? আমি তখন ওদেরকে কোনো কিছু না বুঝতে দিয়ে আমি বললাম যে হ্যাঁ আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। আমি যে এখানে ভয় পেয়েছি বা দরজা খুঁজে পাইনি এটা ওদের বলতে চাইনি, কারণ হচ্ছে আমি 7-8 মাস বেকার বসা। এখন যদি আমি ওদেরকে বলে দেই যে আমি এটা দেখে প্যারানর্মাল কিছু দেখে আমি ভয় পেয়েছি বা এরকম কিছু, তাহলে ওরা যদি আমাকে এখান থেকে বের করে দেয় বা আমার কাজের পারফরমেন্স ভালো না বলে আমাকে যদি বের করে দেয়, তাহলে আমার কি পরিস্থিতি হবে? আমি কোথায় যাব? কার কাছে যাব? কোথায় থাকবো? সব মিলিয়ে আমি চিন্তা ভাবনা করে আমি বললাম যে না, কোনো সমস্যা নাই। সেই দিনটা চলে গেল। পরের দিন আবার ডিউটিতে আসলাম। পরের দিন আর কিছুই হয়নি, সবার চোখের সামনে সামনে ছিলাম। তারপরের দিন ঘটলো আর এক অন্য এক কাহিনী। সেই কাহিনীটা হচ্ছে, সেদিন আমি ডিউটি করতেছিলাম। ডিউটি করার পরে আমরা, আমি ও আমার এক কলিগ, আমরা দুজন একসাথে জোড়ায় জোড়ায় ডিউটি করতেছিলাম। তো ওই কলিগ আমাকে একটা কথা বলছে যে আর যাই হোক তুমি আমাদের চোখের আড়াল হবে না, সবসময় কারো না কারো চোখের সামনে সামনেই থাকবে, কখনো একা কোথাও যাবে না। তো যখন কলিগরা এত করে বলতেছে তাহলে আমি তাদের চোখের আড়াল হই কিভাবে, এটা ভেবে আমি আর তাদের চোখের আড়াল হইনি। না হয় আমাদের আমার আর আমার কলিগ আমাদের দুজনকে একটা সারিবদ্ধ করে জোড়াবদ্ধ করে দিল, আমাকে আর একটাকে। আমরা দুই কলিগ একসাথে মিলেমিশে কাজ করতেছি আর দেখতেছি। এর ভিতরে খবর আসলো 317 নম্বর রুমে এক পেশেন্ট মারা গেছে, তার ডেড বডি নিয়ে নিচে আসতে হবে। তখন আমরা তার ডেড বডি নিয়ে নিচে চলে গেলাম। আমি ও আমার সাথে যে কলিগ ছিল সে, আমরা দুজনে ডেড বডিকে নিয়ে সোজা নিচের রুমে চলে আসলাম। চলে গিয়ে ডেড বডি ডুম করে পৌঁছে দিয়ে আমরা চলে আসলাম। চলে আসার পথে আমার পেটে প্রচণ্ড পরিমাণে কামড় দিল। পেটে এমন কামড় দিল যে মনে হচ্ছে এই পেটের তলপেট ছিঁড়ে এখনই নিচে পড়ে যাবে, এমনই একটা ভাব চলে আসলো। তখন আমার পেটে এত প্রচণ্ড ব্যথা হচ্ছে যে আমি আর কন্ট্রোল করতে পারতেছিলাম না নিজেকে। ঠিক সেই মুহূর্তে আমি আমার কলিগকে বললাম যে আমার এখনই ইমার্জেন্সি ওয়াশরুমে যেতে হবে, আমি ওয়াশরুমে যাচ্ছি, তাহলে তুমি একটু ওয়াশরুমের বাইরে দাঁড়াও। তখন আমি কলিগকে ওয়াশরুমের বাইরে দাঁড় করিয়ে আমি ওয়াশরুমের ভিতরে ঢুকলাম। ওয়াশরুমের ভিতরে ঢুকে আমি ওয়াশরুম করতেছিলাম, তখন আমি দেখলাম যে জানালা খোলা। আর জানালা খোলা দেখে আমার একটু অস্বস্তি ফিল হলো যে জানালা খোলা দেখা যায়, মানুষ দেখলে মানে দেখা যায় বিষয়টা, যে কেউ যদি তাকায় তাহলে দেখা যাবে। এটা ভেবে আমার খুব খারাপ লাগলো। আর আমি দেখলাম যে সেখানে একটা বৃদ্ধ লোক হাঁটা চলা করতেছে, পায়চারি করতেছে। এটা দেখে আমি করলাম জানালাটা টেনে দিলাম। টেনে দেওয়ার পরে মনে হচ্ছে জানালাটা ভেঙে চুরে আসতেছে, জানালাটা ভেঙে আমার গায়ে পড়বে এমনই এক পরিস্থিতি। ঠক 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 করে শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ জানালা জোরে জোরে থাপ্পড় দিচ্ছে। আমি জানালাটা বন্ধ করে দিয়েছি, এটা তার ভালো লাগে নাই, সে বিরক্ত হয়েছে, সে জানালাটা প্রচণ্ড জোরে জোরে থাপ্পড় দিচ্ছে এমনটা মনে হচ্ছে। এত শব্দ আর এত সাউন্ডটা এমনভাবে ছিল যে আপনাকে বোঝাতে পারবো না। আর বাইরে মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঝড় সৃষ্টি হয়ে গেছে। মাত্র আমি দেখলাম সব কিছু ন্যাচারাল, একদম নর্মাল। এখন দেখতেছি কিছুই আর ন্যাচারাল নাই, ঝড়ের মতো হয়ে আছে। তারপরে একটা রাগান্বিত চেহারা, সেই বৃদ্ধর চেহারা এসে জানালার কাচের সাথে মুখটাকে এরকম চেপে ধরে বাচ্চাদের মতো করে সে অনেক জোরে জোরে কি যেন বলতেছে, আর গরদ গরদ করে শব্দ হচ্ছে, এমন একটা শব্দ হচ্ছে যে খুবই ভয়ঙ্কর একটা শব্দ হচ্ছে। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেলাম। প্রচণ্ড ভয় পেয়ে আমি অর্ধেক বাথরুম করে তারপরে সে অবস্থায় আমি দাঁড়িয়ে গেলাম, পানি খরচ না করেই। দাঁড়িয়ে গিয়ে আমি যে কিছু বলবো বা দৌড় দিব বা দাঁড়াবো, আমরা কলিগরে ডাকবো, এরকম পরিস্থিতি আমার ছিল না তখন। আমি যে পা দিয়ে সামনে এক পা আগাবো, আমার পায়ে সেই শক্তি পাচ্ছিলাম না।
আর সেই বৃদ্ধ লোকটা রাগান্বিত হয়ে অনেক জোরে জোরে থাপ্পড় দিচ্ছে, মনে হচ্ছে গ্লাসগুলো এখনই ভেঙে এসে আমার গায়ে পড়বে। আমি যে আমার কলিগকে ডাক দিব সেটাও আমি পারতেছি না, আমি যে কিছু বলবো সেটাও আমি পারতেছি না। আমার মনে হচ্ছে আমার গলা ভিতর থেকে এমনভাবে শুকিয়ে গেছে যে আমার ডাক দেওয়ার মতো ক্ষমতাটাও নেই। এরকম করে কতটা সময় কেটে গেছে বলতে পারবো না। হঠাৎ আমার কলিগ আমার দরজায় নক দিচ্ছে, বারবার নক দিচ্ছে। তার নক শুনে আমার হঠাৎ ওই দরজার দিকে চোখ পড়লো। তখন আমি একটু সাহস করে শক্তি সঞ্চয় করে সেই দরজার কাছে গেলাম, গিয়ে তারপর দরজার ছিটকানি খুলে দিলাম। খুলে দেওয়ার সাথে সাথে পরিবেশটা সম্পূর্ণ নীরব হয়ে গেল। একটু আগেও যে পরিবেশ ছিল থমথমে, সেই পরিবেশ এখন পুরো নিশ্চুপ, নিস্তব্ধ। কোথাও কেউ নাই, কোথাও কিচ্ছু নাই। এরকম পরিবেশটা যে কিছুক্ষণ আগেও ভয়াবহ ছিল, সেই পরিবেশটা এখন আর নেই। তখন আমি আমার কলিগকে জিজ্ঞেস করলাম যে, "তুমি দরজায় বাড়ি দিলে কেন?" তখন সে আমাকে বলতেছে যে, "তুমি অনেকক্ষণ ধরে কি যেন সাউন্ড করতেছিলে। আমার মনে হচ্ছে তুমি ভিতরে ভয় পাচ্ছ বা কষ্ট হচ্ছে, এইটা ভেবে আমি তোমার দরজায় নক দিলাম। আর তোমার দরজায় তো আমি এখন নক দেইনি। তোমার দরজায় তো অনেকক্ষণ ধরে নক দিচ্ছি, কিন্তু তোমার কোনো সাড়াই পাচ্ছি না। কেন, কি হয়েছিল ভিতরে?" আমি তখন আমার কলিগকে বিষয়টা খুলে বলি। খুলে বলার পরে সে বলল যে, "তাহলে তুমি রাতের বেলায় ওয়াশরুমে গিয়েছো কেন? এখানে হচ্ছে কিছু প্যারানরমাল বিষয় রয়েছে। সেটা হচ্ছে, এখানে যদি ডাক্তারও এসে তোমাকে কিছু বলে, তাহলে যদি এই ক্রস চিহ্ন তুমি না দেখো আর এই তাসবির মতো এই জিনিসটা যদি তুমি না দেখো, তাহলে তার কথাও শুনতে তুমি বাধ্য না। কারণ এখানে এইটাই হচ্ছে বাধ্যতামূলক। এখানে কে রিয়েল মানুষ আর কে যে আসলে মানুষ রূপী ঘুরে বেড়ায়, এটা বলা খুবই দায়। সেজন্য যতটা পারো কেয়ারফুলি চলাফেরা করো, কেয়ারফুলি থাকো।" তারপরে তারা আমাকে এগুলো দিল। দেওয়ার পরে আমাদের এই হসপিটাল নিয়ে অনেক কথা লেখালেখি হয়েছে। আর অনেক মানুষ দেখতে পেয়েছে যে এখানে ওখানে দেখা যায়। আর আমি এগুলো ইউজ করার পর থেকে আমার সাথে ওরকম কোনো কিছুই হয় নাই। তারপরে আমাদের এই হসপিটালটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে আমরা এখন নতুন একটা হসপিটাল খুলেছি। সেখানেও এই হাফ ডেড হসপিটাল। ওই অর্ধমৃত মানুষদের এনে রাখা হয়। এখানেও প্যারানরমাল কিছুই দেখা যায়, এখানেও সাধারণ কিছু না। তবে এখানের নামটা সে ইউজ করতে না করেছে, সেজন্য আর ইউজ করলাম না। ঠিক আছে, আশা করি আজকের ঘটনাটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।